শুভ সকাল আমার প্রাণপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালোই আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে তোমরা দ্বিতীয় বর্ষের যারা স্টুডেন্ট আছো, অর্থাৎ 2021 সালে যারা পরীক্ষার্থী আছো, তাদের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। তোমরা সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে নিশ্চয়ই জানো। আমি আমার যে গ্রুপ আছে হিউম্যানিটিস এই গ্রুপে এই সংক্ষিপ্ত সিলেবাস এটা আমি পোস্ট করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই এতদিনে সে সম্পর্কে অবগত হয়েছ। তো আমি তোমাদের বিগত ক্লাসে, গত ক্লাসে আমি বাংলা উচ্চারণ, এই বাংলা উচ্চারণের উপর ক্লাস নিয়েছিলাম। তো আজ আমি তোমাদের বাংলা উচ্চারণের একটা বিষয়, শব্দের উচ্চারণ, বাংলা উচ্চারণের একটা বিষয় শব্দের উচ্চারণ এ সম্পর্কে আলোচনা করব। তার আগে, আলোচনা করার আগে তোমরা বোর্ডের লেখা এবং আমার কথা বুঝতে পারছো কিনা সে সম্পর্কে একটু আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। তাহলে হয়তো আমি যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। তার আগে তোমরা জানো যে জানাও যে সব ঠিক আছে কিনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্লিজ কেউ একটু জানাও যে সব শুনতে পাচ্ছ কিনা। তোমরা কেউ একজন জানাও যে সব শুনতে পাচ্ছ কিনা, লেখা বোঝা যাচ্ছে কিনা, লেখা কোনো রকম অস্পষ্ট হচ্ছে কিনা, এরকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাও। আচ্ছা, ঠিক আছে, তোমরা একজন কমেন্টে লিখেছো স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজ ক্লাস শুরু করি। তো শব্দের উচ্চারণ, অর্থাৎ কোনো শব্দের যদি আমরা সঠিক উচ্চারণ লিখতে যাই তাহলে আমাদের কি করতে হবে? শব্দটাকে আগে একটু ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। ভেঙে ভেঙে বলতে হচ্ছে আমরা সিলেবাল ভাগ করে, আমরা ছোটবেলায় ইংরেজি পড়ার সময় আমাদের যারা টিচার ছিলেন বা আমাদের যারা গুরুজন ছিলেন তারা আমাদেরকে বলতো যে ইংরেজি যেটা বড় শব্দ সেই শব্দটা একটু সিলেবাল ভাগ করে উচ্চারণ করার জন্য। তো আমরা এই শব্দের উচ্চারণের ক্ষেত্রেও একটু সিলেবাল ভাগ করে আমরা উচ্চারণ করব। তো ইংরেজিতে বলা হয় সিলেবাল, কিন্তু এটার বাংলা যে নামটা, বাংলা নাম হচ্ছে অক্ষর। তোমরা অনেক সময় কোনো বর্ণকে, যেমন ক, খ, গ এরকম কোনো বর্ণকে অক্ষর বলো, এটা কিন্তু পুরোপুরি ভুল। অক্ষর হচ্ছে এমন জিনিস, নিঃশ্বাসের এক প্রয়াসে বলতে নিঃশ্বাসের স্বল্প বিরতিতে, নিঃশ্বাসের এক প্রয়াসে একই হৃদস্পন্দনে, নিঃশ্বাসের এক প্রয়াসে বা স্বল্প বিরতিতে একই হৃদস্পন্দনে আমরা যতটুকু উচ্চারণ করি, নিঃশ্বাসের এক প্রয়াসে স্বল্প বিরতিতে একই হৃদস্পন্দনে আমরা যতটুকু উচ্চারণ করি তাকে অক্ষর বলে। যেমন দেখো এখানে আমি একটা লিখেছি যে আমার। তো দেখো আমার, আমরা কি এটাকে সিলেবাল ভাগ করে বা অক্ষর অনুযায়ী ভাগ করে উচ্চারণ করলাম আমার। তাহলে এটায় দুইটা অক্ষর আছে, একটা, মার একটা, দুইটা অক্ষর আছে। কিন্তু তোমরা যদি ক, খ, গ, ঘ এগুলোকে অক্ষর বলো তাহলে কিন্তু সম্পূর্ণটাই ভুল। অক্ষর হচ্ছে নিঃশ্বাসের এক প্রয়াসে একই হৃদস্পন্দন আমরা যতটুকু উচ্চারণ করি তাকে অক্ষর বলে। দেখো আমরা আমার, আমরা প্রথমে এটুকু উচ্চারণ করছি, তার মানে এটা একটা অক্ষর, মার এটা আর একটা অক্ষর। তো এরপরে এই অক্ষরটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্ধাক্ষর। তো তোমরা অনেকে প্রশ্ন করতে পারো স্যার মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর এটা আমাদের কি কাজে লাগবে? তোমরা যখন শব্দের উচ্চারণ লেখো তখন কিন্তু তোমরা একটা হর্ষ চিহ্ন ব্যবহার করো। শব্দের উচ্চারণ যখন লেখো তখন হর্ষ চিহ্ন ব্যবহার করো। তো হর্ষ চিহ্ন কোথায় ব্যবহার করা হয়? হর্ষ চিহ্ন সাধারণত বদ্ধাক্ষরে ব্যবহার করা হয়। এর জন্য তোমাদের মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর এটা জানা প্রয়োজন। তো দেখো মুক্তাক্ষর হচ্ছে যে অক্ষর উচ্চারণের সময় আমাদের নিঃশ্বাস বায়ু খোলা থাকে, অর্থাৎ নিঃশ্বাস বায়ু খোলা থাকে বলতে হচ্ছে আমরা ইচ্ছামতো উচ্চারণ করতে পারি। অর্থাৎ আমরা নিঃশ্বাসটা অনেক সময় আমরা চালিয়ে নিয়ে যেতে পারি।
যে অক্ষর উচ্চারণের সময় আমাদের নিঃশ্বাস বাহু খোলা থাকে, অর্থাৎ যে অক্ষর উচ্চারণের সময় আমরা আমাদের নিঃশ্বাসটা চালিয়ে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে মুক্তাক্ষর। আর বদ্ধাক্ষর হচ্ছে যে অক্ষর উচ্চারণের সময় আমাদের যে নিঃশ্বাস বাহু এটা বন্ধ হয়ে যায়, একবারে বন্ধ হয়ে যায় বা বদ্ধ থাকে, সেটাকে বলে বদ্ধাক্ষর। দেখো আমি উচ্চারণের সাহায্যে মানে উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। আমার, আটা উচ্চারণ করো আ, আমরা এখানে কিন্তু নিঃশ্বাসটা দীর্ঘ সময় নিয়ে যেতে পারি, আমরা কিন্তু অনেক সময় বলতে পারি। তো মানে এটা কি, যেটা নিঃশ্বাস বাহু আমরা দীর্ঘ সময় রাখতে পারি সেটা হচ্ছে মুক্তাক্ষর। তাহলে আটা হচ্ছে মুক্তাক্ষর। আর মার, দেখো এখানে মার সাথে সাথে কিন্তু নিঃশ্বাস বাহুটা শেষ হয়ে গেল বা বদ্ধ হয়ে গেল, এটা হচ্ছে বদ্ধাক্ষর। তো আমার, এটা হচ্ছে এই আটা হচ্ছে মুক্তাক্ষর আটা, আর এই মাটা হচ্ছে বদ্ধাক্ষর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মুক্তাক্ষর, বদ্ধাক্ষর এবং অক্ষর এই সম্পর্কে তোমরা বুঝতে পারছো। তো আমি এবার সরাসরি শব্দের উচ্চারণে চলে যাব। তো শব্দের উচ্চারণে যাওয়ার আগে একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে আমরা ছোটবেলা থেকে লিখি একরকম, উচ্চারণ করি আর এক রকম। আমরা দেখো যদি নো লিখি, ইংরেজিতে KNOW, আমরা নো লিখলাম, কিন্তু এটা লেখার সময় কি আমরা উচ্চারণ করলাম নো, কিন্তু আমরা এই কেটা, এটা উচ্চারণ কি করেছি, কেটার উচ্চারণ আমরা করিনি। তো আমরা লেখার সময় দেখো নো লিখলাম, অর্থাৎ আমরা লেখার সময় একরকম লিখি আর হচ্ছে উচ্চারণ করার সময় আর এক রকম উচ্চারণ করি। তো এইবার আমাদের যেটা করতে হবে, অর্থাৎ আমরা এই কেটা লেখার সময় আমরা কে লিখছি, কিন্তু এই কেটার আমরা উচ্চারণ করি নাই, কিন্তু আমরা যখন লিখলাম তখন কিন্তু আমরা নো লিখলাম, তার মানে এই কেটার কোনো উচ্চারণ হলো না। আর শব্দের উচ্চারণ যখন আমরা লিখবো তখনই আমরা যেটা করব, শব্দের উচ্চারণ করার সময় আমরা যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে লিখবো, অর্থাৎ আমরা যেভাবে উচ্চারণ করব সেভাবে লিখবো। আর উচ্চারণ করার সময় আরেকটা বিষয়, আমরা হচ্ছে সবসময় কি করব, সবসময় আমরা অক্ষর ভাগ করে উচ্চারণ করব, অক্ষর বা সিলেবল ভাগ করে, অক্ষর বা সিলেবল ভাগ করে উচ্চারণ করব, তাহলে আমাদের শব্দের উচ্চারণ লেখা আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। তো এর আগে আমাদের যেটা করতে হবে, তোমরা সবসময় যদি কোনো শব্দের উচ্চারণ লেখার সময় যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দে যদি তোমাদের দীর্ঘিকার দেওয়া থাকে, দীর্ঘইকার দেওয়া থাকলে সেই দীর্ঘইকারটা সবসময় রস্যিকার দিয়ে লিখতে হবে। দীর্ঘইকার যেটা দেওয়া থাকবে সে সময় কি করতে হবে, সবসময় দীর্ঘইকারটাকে রস্যিকার দিয়ে লিখতে হবে, আর রস্যইকারটা সবসময় রস্যইকারই হবে, রস্যইকারের কোনো পরিবর্তন হবে না। দীর্ঘইকারটা কি করতে হবে, দীর্ঘইকারটা সবসময় রস্যইকার দিয়ে লিখতে হবে, আর রস্যইকারের কোনো পরিবর্তন হবে না, তার মানে রস্যইকারটা রস্যইকারই থাকবে। এরপরে দীর্ঘকারটা সবসময় তোমরা রস্যুকার দিয়ে লিখবে, দীর্ঘকারটা সবসময় রস্যুকার দিয়ে লিখবে, এবং রস্যুকার থাকলে রস্যুকারই হবে, তার কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, যদি দীর্ঘকার থাকে তাহলে সেই দীর্ঘকারটা কি করতে হবে, সবসময় রস্যুকার দিয়ে লিখতে হবে, আর রস্যুকারের কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো যদি মূর্ধন্য থাকে, সেই মূর্ধন্যটা কি করতে হবে, শব্দের উচ্চারণের সময় মূর্ধন্যকে সবসময় দন্তন্য লিখতে হবে। যদি মূর্ধন্য থাকে সেই মূর্ধন্যটা কি করতে হবে, দন্তন্য লিখতে হবে, আর দন্তন্য এটার পরিবর্তন হবে না, দন্তন্যই থাকবে। এরপরে দেখো যদি অন্তস্থ জ থাকে, সেই অন্তস্থ জকে সবসময় কি করতে হবে, বর্গীয় জ লিখতে হবে, অন্তস্থ জকে সবসময় কি করতে হবে, বর্গীয় জ লিখতে হবে। এরপরে দেখো আমরা তিনটা স লেখার সময় আমরা কি করি, তিনটা স লিখি, কিন্তু উচ্চারণের সময় কি একটাই উচ্চারণ, স্বর উচ্চারণ একটাই, কিন্তু আমরা লেখার সময় কি করি, মূর্ধন্য স, তালুবর স, দন্ত স, তিনটা স লিখি, কিন্তু উচ্চারণের সময় কি আমরা এক সই উচ্চারণ করি। তো কি করতে হবে, দেখো শব্দের উচ্চারণ লেখার সময় আমরা মূর্ধন্য স কোনো সময় ব্যবহার করব না, কি করব না, মূর্ধন্য স কখনোই ব্যবহার করব না, আমরা কি করব, তালুবর স ব্যবহার করব এবং দন্ত স ব্যবহার করব। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তালুবর স ব্যবহৃত হয়, কিছু কিছু জায়গায় দন্ত স ব্যবহৃত হয়। দেখো দন্ত স কথা ব্যবহৃত হয় যে জায়গায় এস এর মতো উচ্চারণ হয়, সেখানে আমরা কি করব, দন্ত স ব্যবহার করব। তিনটা স, একটা স আমরা কখনোই ব্যবহার করব না, সেটা হচ্ছে মূর্ধন্য স,
তালু বর্ষ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব, আর দন্ত স ব্যবহার করব যেখানে এস এর মতো উচ্চারণ হবে সেখানে আমরা দন্ত স ব্যবহার করব। এছাড়াও যদি তালু বর্ষ এর সাথে ক খ ত থ, মনে রাখো একটু যে তালু বর্ষ এর সাথে যদি ক খ ত থ হ, ক খ ত থ হ, র ফলা জ ফলা এগুলো যুক্ত থাকে, তাহলে সেই জায়গায় আমরা কি করব, সেই জায়গায় আমরা দন্ত স ব্যবহার করব। আবার তালু বর্ষ এর সাথে যদি ক খ ত থ, ক খ ত থ হ, র ফলা জ ফলা ইত্যাদি যুক্ত থাকে, তাহলে সেই সমস্ত জায়গায় আমরা কি করব, দন্ত স ব্যবহার করব। আর একটা বিষয়, অর্থাৎ স্বরে অ, যেটা স্বরে অ এরপরে যদি রস্বইকার থাকে, স্বর এর পরে যদি রস্বইকার, দীর্ঘইকার, জ ফলা, স্বরে অ এরপরে যদি রস্বইকার, দীর্ঘইকার, জ ফলা থাকে, তাহলে এই স্বরে অটা আমরা কি করব, স্বরে অটা আমরা ও এর মানে ও এর মতো উচ্চারণ করব, ও দিয়ে লিখব। আবার বলছি দেখো, যদি স্বরে অ বা অ এরপরে যদি রস্বইকার, দীর্ঘইকার, জ ফলা এরকম থাকে, তাহলে সেই অটা আমরা ও এর মতো উচ্চারণ করব। দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি তোমাদের এরকম থাকে অর্ধ, দেখো অর্ধ আছে, তাহলে এই অটা পরে কি আছে, জ ফলা আছে, তাহলে এই অটা হয়ে যাবে ও, দ। দেখো আমি যখন তোমাদের বলছি যে আমরা কি করব, সবসময় অক্ষর বা সিলেবাল ভাগ করে উচ্চারণ করব, অদ্দ, তাহলে এটা আমরা কি করলাম, অদ্দ দুইটা অক্ষরে আমরা ভাগ করছি, তো একটা হচ্ছে অদ, এখানে কিন্তু আমাদের নিঃশ্বাসটা শেষ হয়ে গেল, অর্থাৎ এটা বদ্ধ অক্ষর, এজন্য আমি এখানে একটা হর্ষ চিহ্ন ব্যবহার করছি। আর দ, এটা আমরা কিন্তু সারাদিন উচ্চারণ করতে পারি, তার মানে এটা হচ্ছে মুক্ত অক্ষর, তাহলে মুক্ত অক্ষরে কি হবে, কখনো হর্ষ চিহ্ন ব্যবহৃত হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের শব্দের উচ্চারণ এগুলো দেখাবো। শব্দের উচ্চারণ করার সময় তোমরা কি করবে, সবসময় একটা শখ করে নেবে, এরকম একটা শখ করবে, শখ করে নিলে তোমাদের জন্য এটা সহজ হবে। এরকম একটা শখ করবে, তো শখে এই পাশে লিখবে প্রদত্ত শব্দ, অর্থাৎ যেটা দেয়া থাকবে, প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটা এখানে লিখবে প্রদত্ত শব্দ, আর এরপরে এই পাশে লিখবে শব্দের উচ্চারণ। তো দেখো এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত উচ্চারণ দেওয়া আছে এগুলো সম্পর্কে একটু আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা দেখো, প্রথমে যেটা আছে দেখো অধ্যক্ষ, তো অধ্যক্ষটা আমরা কিভাবে উচ্চারণ করি, দেখো অধ্যক্ষটাকে আমরা সিলেবাল ভাগ করে প্রথমে উচ্চারণ করব, অদ ধ, অদ ধ খ, এরকম সিলেবাল ভাগ করে, তার মানে অদ একটা অক্ষর, ধক একটা অক্ষর, আর হচ্ছে খ আর একটা অক্ষর, অদ ধ খ, তিনটা অক্ষরে বা তিনটা সিলেবালে আমরা ভাগ করে উচ্চারণ করব। তো দেখো এখানে প্রথমে যে অ এর পরে যদি জ ফলা থাকে, তাহলে এই অটা কি হবে, ও হয়ে যাবে, তাহলে আমরা কোনভাবে উচ্চারণ করলাম, অধ্যক্ষ, ওদ ধ খ, তাহলে ওদ এটা কি অক্ষর, ওদ, শেষ হয়ে গেল নিঃশ্বাস, তাহলে ওদ হচ্ছে বদ অক্ষর, ওদ ধ ধ, এটাও বদ অক্ষর, অধ্যক্ষ, ওটা কিন্তু মুক্ত অক্ষর, তাহলে অধ্যক্ষ, আমরা তিনটা অক্ষর বা তিনটা সিলেবাল ভাগ করে আমরা উচ্চারণ করছি, অধ্যক্ষ, এই ওটা হয়ে গেল, এই অ এর পরে জ ফলা থাকলে এই অটা হয়ে যায় ও, এরপরে আমরা এটার অক্ষর অনুযায়ী বা সিলেবাল অনুযায়ী আমরা ভাগ করলাম অধ্যক্ষ, তাহলে ওটা হচ্ছে বদ অক্ষর, ধকটাও বদ অক্ষর, আর খটা হচ্ছে মুক্ত অক্ষর, এজন্য এখানে কিন্তু কোনো হর্ষ চিহ্ন ব্যবহৃত হয়নি, অধ্যক্ষ। এরপরে দেখো যেটা আছে, এরপরে আছে জ্ঞাত, এটা আমরা কি করব, সিলেবাল অনুযায়ী ভাগ করি, জ্ঞাত, গয় জফলাকা জ্ঞাত, তো দেখো এটা দুইটাই মুক্ত অক্ষর, যার জন্য এখানে কোনো হর্ষ চিহ্ন ব্যবহৃত হলো না, জ্ঞাত। এরপরে দেখো আছে স্বাগত,
সা গ ত। তো এটার উচ্চারণ আমরা যদি অক্ষর ভাগ করি সা গত, সা গত। তো দেখো আমরা সা, সা এটা মুক্ত অক্ষর, তারপরে আছে গ ত, তো তোটাও মুক্ত অক্ষর, সা গত। বুঝতে পারছো নিশ্চয়ই? তো আমি আরো কিছু শব্দের উচ্চারণ তোমাদের দেখাবো। আমি নিচে আর একটা লিখতেছি। এটা দেখো তোমাদের পরীক্ষায় আসে স্বল্প, স্বলয় স্বল্প। তো এটার উচ্চারণ আমরা কি করি? স্বল্প, এরকম উচ্চারণ করি না? স্বল্প। তো আমরা অক্ষর অনুযায়ী ভাগ করি স্বল্প। তো দেখো স্বল, এখানে কিন্তু নিঃশ্বাসটা শেষ হয়ে গেল, তার মানে বদ্ধ অক্ষর স্বল্প, ওটা হচ্ছে মুক্ত অক্ষর, তাহলে ওটা এখানে কোনো হর্ষ চিহ্ন ব্যবহৃত হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা বুঝতেছি, এরপরে আমি আরো কিছু শব্দের উচ্চারণ তোমাদের দেখাবো। তার আগে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো এরপরে আমি পরে যেটা আছে একা, একা, এই এটার উচ্চারণটা দেখো, এটার উচ্চারণ এ, আমরা কিন্তু একা এটার উচ্চারণটা করি কি এর মতো, এটার উচ্চারণ হবে এ কা। তারপরে দেখো আছে বৈশাখ, বই, তো এটা অক্ষর অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে এটার উচ্চারণ হবে বই শাক, বই শাক, বই, বই শাক। দেখো বই, এখানে কিন্তু নিঃশ্বাসটা শেষ হয়ে গেল, বই শাক, তাহলে দুইটাই বদ্ধাক্ষর, আমরা দুইটাই হর্ষ দিয়েছি। এরপরে দেখো যেটা আছে সভ্য, সভ্য, এটা যদি উচ্চারণ আমরা করি বা সিলেবাস যদি আমরা ভাগ করি সভ্য এরকম, তো সভ্য, সভ্য, আমাদের কয়টা হলো? দুইটা অক্ষর, একটা সব আর একটা ভ, তাহলে সবটা হচ্ছে কি বদ্ধাক্ষর, এই জন্য এখানে হর্ষ চিহ্ন। তো এরপরে দেখো পরীক্ষা, পরীক্ষা, তো আমি বলছিলাম যে দীর্ঘ ইকার থাকলে সেই দীর্ঘ ইকারটা কি হবে? সবসময় হ্রস্ব ইকার হয়ে যাবে। তো পরীক্ষা, পরীক্ষা, তো কয়টা অক্ষর হলো? প একটা, রিক একটা, খা একটা। তো দেখো প রিক, রিক খা। তো এবার দেখো এখানে কোথায় হর্ষ চিহ্ন ব্যবহৃত হবে? তাহলে প একটা অক্ষর, রিক একটা অক্ষর, খা একটা অক্ষর, তাহলে পো, এখানে কিন্তু আমাদের নিঃশ্বাস বায়ুটা শেষ হয় না, এটা চলতে থাকে, তাহলে এখানে কিন্তু হর্ষ চিহ্ন হবে না। তারপর দেখো রিক, এখানে কিন্তু আমাদের নিঃশ্বাস বায়ুটা শেষ হয়ে যায়, তো এখানে একটা হর্ষ চিহ্ন, তার মানে এটা বদ্ধাক্ষর। যাও এরপরে দেখো এখানে কিন্তু বদ্ধাক্ষর আর শেষে হচ্ছে খা, তার মানে এখানে আমাদের নিঃশ্বাস বায়ুটা শেষ, নিঃশ্বাস বায়ুটা খা, আমাদের নিঃশ্বাস বায়ুটা শেষ হয়ে যায়, যার জন্য খা, দেখো এখানে নিঃশ্বাস বায়ুটা প একটা, এখানে নিঃশ্বাস বায়ু শেষ হয় না, তার মানে মুক্ত অক্ষর রিক, এখানে নিঃশ্বাস বায়ুটা শেষ হলো, তার মানে এখানে একটা হর্ষ চিহ্ন, আর খা এটা কিন্তু আমরা ইচ্ছামতো উচ্চারণ করতে পারি, যার জন্য এটা আর হর্ষ চিহ্ন ব্যবহৃত হবে না। এরপরে দেখো পরে যেটা আছে, পরে দেখো আছে লক্ষণ, ল, তো লক্ষণ এটার আমরা উচ্চারণ করি কিভাবে? আমরা যেভাবে উচ্চারণ করি লক্ষণ, তো লক্ষণ, লোক, এখানে কিন্তু নিঃশ্বাস বায়ুটা শেষ হয়ে গেল, বদ্ধাক্ষর লক্ষণ,
এখানেও কিন্তু নিঃশ্বাস বাহুটা শেষ হয়ে গেল, তার মানে কি হবে, পরেরটায় হর্ষণ, প্রথমটায় হর্ষণ বর্ধাক্ষর। এরপরে দেখো পরে যেটা আছে অশিক্ষিত, অশিক্ষিত, এইটা দেখো একটু ব্যতিক্রম। তোমাদেরকে আমি বলেছিলাম যে অ এর পরে যদি রস্বইকার থাকে তাহলে অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়, কিন্তু এইখানে কিন্তু এই অশিক্ষিত এটার একটু ব্যতিক্রম। এখানে কিন্তু এই অটা এটা ও এর মতো হবে না, এটা একটু ব্যতিক্রম। তো এই ব্যতিক্রমটা একটু তোমাদের মনে রাখতে হবে, বাকিগুলো নিয়ম অনুযায়ী হবে। অশিক্ষিত দেখো এটা যদি আমরা সিলেবাস ভাগ করি তাহলে অ একটা, প্রথমে অ একটা অক্ষর, অ শিক, শিক, এটা কিন্তু অ, অটা আমরা ইচ্ছা মতো উচ্চারণ করি, তার মানে এটা মুক্ত অক্ষর শিক, এটা বদ্ধ অক্ষর শিক, শেষ এখানে শিক, খিত, খিত, তার মানে এখানে একটাই বদ্ধ অক্ষর আছে, অ একটা অক্ষর, শিক একটা অক্ষর, খিত একটা অক্ষর, তাহলে শুধুমাত্র শিকটা হচ্ছে বদ্ধ অক্ষর, এই জন্য এখানে অর্থ ব্যবহৃত হবে শিক। তো এরপরে দেখো পরে যেটা আছে সেটা দেখো, পরে আছে উদ্যোগ। এটার উচ্চারণ আমরা কি উদ্যোগ এরকম উচ্চারণ করি। আমরা প্রথমে অক্ষর ভাগ করব উদ্যোগ, তো উদ, উদ, এখানে আমার নিঃশ্বাস বাহুটা শেষ হয়ে গেল, তার মানে বদ্ধ অক্ষর উদ্যোগ, দয়াকার গ, আমাদের দুইটাই বদ্ধ অক্ষর উদ্যোগ, এখানে দুইটা অক্ষর, দুইটাই বদ্ধ অক্ষর, তার মানে দুইটাই হর্ষণ ব্যবহৃত হবে উদ্যোগ। এরপরে দেখো আছে পুন, 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 এটা আমরা উচ্চারণ করি পুন, 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 এটা উচ্চারণ করব পুন, পুন। তো পুনটা হচ্ছে বদ্ধ অক্ষর পুন, এটাও পুন, এটা বদ্ধ অক্ষর না, এটা মুক্ত অক্ষর, যার জন্য আমাদের পরে আর ফার্স্ট চিহ্ন ব্যবহৃত হবে না, পুন, পুন। এরপরে দেখো পরেরটা, পরে আছে এখন, এখন, এটার এই এখনটা আমরা কিভাবে উচ্চারণ করি, এখন, দেখো এটা কিন্তু মুক্ত অক্ষর, আমরা সাধারণ উচ্চারণ করতে পারি খন, খনটা হচ্ছে খনের শেষে নয়, এখানে নিঃশ্বাস বাহুটা শেষ হয়, এটা বদ্ধ অক্ষর, এই জন্য এখানে ফার্স্ট চিহ্ন ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখো আছে শুষ্ক, এটার উচ্চারণ আমরা সিলেবাল বা অক্ষর অনুযায়ী ভাগ করি, তাহলে শুষ্ক, শুষ, ক, শুষ, এখানে কিন্তু নিঃশ্বাস বাহুটা শেষ হয়ে গেল, তাহলে শুষ ক, কোটা কিন্তু আমাদের মুক্তাক্ষর, যার জন্য ওখানে আর ভার্স চিহ্ন হবে না, শুষ এটা বদ্ধ অক্ষর, এখানে ভার্স চিহ্ন ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো পরে দেখো পরে আছে খাদ্য, তারপরে আছে দক্ষ। তো দেখো খাদ্য, খাদ্য আমরা উচ্চারণ করি খাদ্য, তো খাদটা কিন্তু আমাদের বদ্ধ অক্ষর, এখানে ফার্স্ট চিহ্ন, আর দোটা হচ্ছে মুক্ত অক্ষর, যার জন্য হচ্ছে দোটা এর ফার্স্ট চিহ্ন ব্যবহৃত হবে না। এরপরে দেখো আছে দক্ষ, এটার উচ্চারণ হচ্ছে দক্ষ, দক্ষ, দকটা হচ্ছে মুক্ত অক্ষর না বদ্ধ অক্ষর, দকটা দক্ষ, দকটা হচ্ছে বদ্ধ অক্ষর, এখানে ফার্স্ট চিহ্ন, আর খটা হচ্ছে মুক্ত অক্ষর, এখানে কোনো ফার্স্ট চিহ্ন বা কোনো চিহ্ন ব্যবহৃত হবে না। তো দেখো এরপরে এরপরে আছে মন্তব্য, এটার উচ্চারণ হবে মন্তব্য, কয়টা অক্ষর, মন্তব্য তিনটা অক্ষর, মন, মন, তার মানে এটা বদ্ধ অক্ষর, তব বদ্ধ অক্ষর, মন্তব্য, বটা হচ্ছে মুক্ত অক্ষর, যার জন্য শেষে আর হর্ষ চিহ্ন ব্যবহৃত হচ্ছে
না। তো এরপরে দেখো আছে চলন্ত। চলন্ত এটার উচ্চারণ আমরা কি চলন তো, এটা দুইটা অক্ষর, চলন একটা অক্ষর, তো একটা অক্ষর, তো চলন। চলন্ত, চলন একটা অক্ষর, তো একটা অক্ষর, চলন এখানে ফার্স্টে নয়, যেটা এটা বদ্ধ অক্ষর আর তোটা হচ্ছে মুক্ত অক্ষর। এরপরে দেখো আছে ঐশ্বর্য। ঐশ্বর্য, এটা কি হবে এই ওটার উচ্চারণ ওই স ঐশ্বর। দেখো ঐশ্বর্য এটা উচ্চারণ আমরা কি ঐশ এরকম ঐশ্বর্য। আবার দেখো ঐশ্বর্য আমরা উচ্চারণ করি ঐশ্বর্য, এই শটার উচ্চারণ একটু কম, ঐশ্বর্য। এখানে কয়টা অক্ষর? তিনটা অক্ষর এবং দুইটা বদ্ধ অক্ষর। ঐশ একটা বদ্ধ অক্ষর, স্বর একটা বদ্ধ অক্ষর, আর শেষে জ এটা হচ্ছে মুক্ত অক্ষর। এরপরে দেখো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, তো আমরা এটা উচ্চারণ করি রাষ্ট্রপতি। রাস একটা অক্ষর, ড্র একটা অক্ষর, পতি একটা অক্ষর, রাষ্ট্রপতি। দেখো রাস এখানে কিন্তু নিঃস্বরটা শেষ হয়ে গেল, রাষ্ট্র ট্র। এখানে দেখো রাষ্ট্র, ট্রটাকে এখানে ট্রটা আমরা ইচ্ছা মতো উচ্চারণ করে দিই রাষ্ট্র, তার মানে এটা মুক্ত অক্ষর, পতি এটাও মুক্ত অক্ষর, তার মানে শুধুমাত্র রাষ্ট্র মুক্ত অক্ষর। এই জন্য আমরা এখানে কি করব ফার্স্ট চিহ্ন ব্যবহার করব। আর একটা দেখো দায়িত্ব, তো এটার উচ্চারণ আমরা কি দায়িত্ব। এটাই যেহেতু দুইটা অক্ষর, দায়িত্ব একটা অক্ষর, তো একটা অক্ষর, তো দায়িত্ব। তো দেখো দায়িত্ব এটা হচ্ছে বদ্ধ অক্ষর, কেননা এখানে আমাদের নিঃশ্বাস বাহুটা শেষ হয়ে গেল। দায়িত্ব এটা বদ্ধ অক্ষর, এখানে আমরা হর্ষণ ব্যবহার করবো। আর তোটা হচ্ছে মুক্ত অক্ষর, এটা আমরা ইচ্ছা মতো উচ্চারণ করতে পারি, তো এই জন্য এটা মুক্ত অক্ষর। তো প্রিয় শিক্ষার্থীরা, বাংলা শব্দের উচ্চারণ যেটা, এটা আজকে আমরা শেষ ক্লাস। এর পরবর্তীতে আমরা উচ্চারণের যে নিয়ম আছে, যেমন তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী অধ্বনি এবং এ ধ্বনি, এই দুইটা ধ্বনির উচ্চারণের নিয়ম আছে। তো আমরা এই সম্পর্কে আগামী ক্লাস আলোচনা করব। তো তোমরা সবাই শব্দের উচ্চারণ এটা বাড়িতে অনেক বেশি অনুশীলন করবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর যদি কোনো সমস্যা থাকে, এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি আগামী ক্লাসে এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।